জাতিস্বরের কথা আমরা অনেক সময়ই গল্পে পড়ে থাকি, বিভিন্ন জায়গায় শুনে থাকি। এমনকি আমাদের এই চ্যানেল ভূত ভগবানেও জাতিস্বরকে নিয়ে বেশ কয়েকটা সত্যি ঘটনা রয়েছে। কিন্তু একটা বিষয় আমি এই ঘটনাগুলো যখন পেয়েছি, আমি বুঝতে পেরেছি বা আপনারাও হয়তো বুঝবেন যে সত্যিকারের যারা জাতিস্বর হয় তাদের জীবন কিন্তু অনেক কষ্টের হয়। তাদের জীবনে এমন অনেক ব্যথা যন্ত্রণা থাকে যেগুলো তারা অন্য কাউকে বলে প্রকাশ করতে পারেন না। আর আজকে আমি যে সত্যি ঘটনাটা বলবো, তিনি নিজেও কিন্তু জাতিস্বর, আর তিনি নিজেই তার জীবনের ঘটনাটা লিখে পাঠিয়েছেন। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, আপনারা এই ঘটনাটা মন দিয়ে শুনুন। এবং এই ঘটনাটা যখন আপনারা শুনবেন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একজন জাতিস্বর প্রকৃত অর্থে যে তার নিজের আগের জন্মের কথা মনে করতে পারে, বা তার চোখের সামনে যখন তার আগের জন্মের পুরনো সেই জিনিসগুলো যখন চোখের সামনে ভাসতে থাকে, তখন তার অবস্থা কতটা করুণ হয় এবং কিভাবে সেটা বর্তমান জীবনের সাথে মিশে যায়, এবং কি অদ্ভুত বা কিছু ক্ষেত্রে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যেগুলো কিন্তু না শুনলে আপনারা ভাবতে পারবেন না যে এরকম ঘটনাও ঘটতে পারে। ইভেন আমি যখন এই ইমেলটা প্রথম পেয়েছিলাম আমার নিজেরও কিন্তু পড়ে বেশ অবাক লেগেছিল। তো সকলকে বলবো আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে বলা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা কলকাতা থেকে যিনি ইমেল করেছেন তিনি কিছু সঙ্গত কারণের জন্য নিজের নাম প্রকাশে একেবারেই অনিচ্ছুক। তো সেই কারণেই আমি এই ঘটনা যখন আপনাদেরকে বলবো, তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন তাকে আমি দিদি বলেই সম্বোধন করছি। এবং পুরো ঘটনাটাতে আপনারা এমন কিছু শুনবেন যে জিনিসগুলো আপনাদের মনে হতে পারে যে আজকের দিনে এগুলো কি আদৌ হয়। কিন্তু যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি বারবার মেনশন করেছেন যে এই ঘটনার সাক্ষী কিন্তু উনি একা নন, মানে ওনার ওখানের আশেপাশের বেশ কিছু মানুষও যারা ওনার সাথে কোনোভাবেই সম্পর্কিত নন, তারাও কিন্তু জানে। তো আমি ঘটনাটা বলা আপনাদের সামনে শুরু করছি এবং যিনি ঘটনাটা পাঠিয়েছেন তাকে আমি দিদি বলে সম্বোধন করছি। তো প্রথমে আমি এই দিদির সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলে নিই, কারণ এই ঘটনাটা বলতে গিয়ে এমন কিছু বিষয় আসবে যেগুলো আপনাদেরকে আগে থেকে যদি আপনারা জানেন তাহলে ঘটনাটা বুঝতে আপনাদের সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো এই যে দিদি যিনি ঘটনাটা আজকে পাঠিয়েছেন, ওনার 2014 সাল থেকে বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু হয়। এবার 2014 সালে যখন ওনার বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু করে, তো সেই সময় অবশ্যই ওনার বাবা মা ওনার সাথেও আগে কথা বলেছিল, তো উনি বলেছেন যে ঠিক আছে তোমরা সম্বন্ধ দেখতে পারো। এবার এই 2014 সালে সম্বন্ধ দেখার আগ অবধি এই দিদি যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু নিজের মধ্যে যে তার মধ্যে যে কোনো এমন জিনিস আছে যে, বা এমন কোনো তার ভিতরে পাওয়ার আছে যে সে যেটা ইম্যাজিন করবে সেরকম কিছু একটা হয়ে যাবে, বা ধরুন তার এমন এমন কিছু হঠাৎ করে মনে পড়ে যেটা তার মনে আসার কোনো কথা নেই, বা যে জিনিসগুলোর সাথে এই দিদির বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই, এরকম কিছু কিন্তু ওনার জীবনে একেবারেই ঘটেনি। ছোট থেকে ওনার বড় হয়ে ওঠা কিন্তু একদম স্বাভাবিকভাবে, কোনো রকম এরকম কিছু মনে হয়নি। শুধু একটা জিনিস উনি মাঝে মধ্যে ওনার মনে হতো, মানে ওনার একটা বিষয় মাঝে মধ্যে ইনটিউশন হতো যে খুব তাড়াতাড়ি হয়তো
ওনার জীবনে এমন কিছু ঘটবে যেটা হয়তো অনেক কিছুকে পরিবর্তন করে দেবে, এরকম ওনার মাঝে মধ্যে মনে হতো। এবার দেখুন, একটা ছোট থেকে একজন যখন বড় হয় তখন তার জীবনে এমনি বিভিন্ন রকমের চেঞ্জেস আসে। সেটা স্কুল জীবন, তারপরে কলেজ জীবন, তারপরে চাকরি বাকরিতে ঢুকলে সেই একটা জীবন। তো সেই রকম চেঞ্জেস তো আসতেই থাকে মানুষের মধ্যে। ফলে এই যে বিষয়টা, তো যাই হোক, ওনার 2014 সালের আগ অবধি একরকম জীবন কাটলো। এবার 14 সাল থেকে যখন ওনার সম্বন্ধ দেখা শুরু হলো, 14 সালের একদম শুরু থেকে, তো সেই বছরেরই শেষের দিকে ওনার জন্য একটা সম্বন্ধ মোটামুটি ফিক্স হয়ে যায়। এবং সেটাই দিদি এবং যে বাড়িতে আর কি সম্বন্ধটা ফিক্স হয়, মানে ছেলে এবং মেয়ে দুই বাড়ির পক্ষ থেকেই কিন্তু সম্মতিতে একে অপরকে পছন্দ হয় এবং তাদের বিয়ের কথা এগোতে থাকে। এবং তারপরে ঠিক হয় যে ওনাদের বিয়েটা 2015 সালের নভেম্বর মাসে হবে। দুই বাড়ি থেকে সমস্ত কিছু ঠিকঠাক, এবং এই দিদির সাথে মানে যে ছেলেটির বিয়ে ঠিক হয়েছে তারও টুকটাক কথাবার্তা হয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। এবার প্রথম যখন ওই ছেলেটির সাথে বিয়ের কথা ঠিকঠাক হয়, দিদির কিন্তু কোনো খারাপ লাগেনি, সব কিছুই ঠিকঠাক লেগেছে, কোনো সমস্যা নেই। এইবারে যখন মোটামুটি এপ্রিল মে 2015 সালের এপ্রিল মে যখন টাইমটা এসেছে, তখন বুঝতেই পারছেন যে বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। নভেম্বর মাসে বিয়ে হবে, ডেট ঠিক হয়ে গেছে, কার্ডপত্র ছাপানো, বাড়িঘর বুক করা, ক্যাটারিং সার্ভিসেসকে খবর দেওয়া, এই সমস্ত কাজগুলো তখন শুরু হয়ে গেছে। এবার হঠাৎই একদিন দিদি রাতের বেলা ঘুমিয়ে আছে, তো ওনার হঠাৎ করে মনে হলো যে উনি একটা স্বপ্ন দেখলেন, মানে খুব, উনি যেটা লিখেছেন ইমেলে, যে এতটা বাস্তবধর্মী স্বপ্ন, মানে এতটা রিয়েলিস্টিক, যে উনি না মানে ঘুমের মধ্যেও বুঝতে পারেননি যে ওটা আদৌ বাস্তবে ঘটছে নাকি উনি স্বপ্ন দেখছেন। তো উনি দেখছেন যে উনি একটা জঙ্গলের মধ্য থেকে প্রচণ্ড দৌড়চ্ছেন, এবং প্রচণ্ড জোরে দৌড়চ্ছেন, বা প্রচণ্ড ওনার ভয় হচ্ছে, ভয়ে উনি দৌড়চ্ছেন, মানে কী থেকে ভয় সেটা উনি বুঝতে পারছেন না, বাট ভয়ে উনি প্রাণ বাঁচাতে দৌড়চ্ছে। এবং আশপাশ থেকে কেউ একজন ওনাকে বলছে এই বিয়েটা করিস না। এবার হঠাৎ করেই যখন মানে উনি এরকমভাবে দৌড়চ্ছেন, দূর থেকে মনে হচ্ছে যেন কেউ বলছে এই বিয়েটা করিস না, একটা খুবই অদ্ভুত টাইপের স্বপ্ন উনি দেখেন। এবং স্বপ্নটা থেকে যখন ওনার ঘুমটা ভাঙে, তখন না উনি পুরো ধড়পড়িয়ে উঠে পড়েন এবং ওনার খুব ভয় লেগে যায় যে কী হলো ব্যাপারটা, আমি এরকম একটা স্বপ্ন কেন দেখলাম। এবং ঠিক এই ঘটনার পর থেকে কোনো কারণ ছাড়া, উনি নিজেই যেটা লিখেছেন, যে কোনো রকম কোনো কারণ ছাড়া ওনার মানে মনে হতে থাকে যে যাই হোক এই বিয়েটা আমি করব না। কোনো মানে এমন নয় যে ছেলের বাড়ির পক্ষ থেকে এমন কিছু উনি নেগেটিভ দেখেছেন যার জন্য ওনার মনে হয়েছে, সেরকম কিন্তু কিছু নয়। ওনার মনে হলো যে উনি বিয়েটা করবেন না। এবার দুই বাড়ি থেকেই বিয়ের জন্য প্রস্তুতি চলছে। এবার উনি ভাবছেন যে এবার এটা আমাকে বাড়িতে বলতে হবে। এবার বাড়িতে বলার জন্য কোনো রিজন দরকার। এবার এই দিদি যেটা নিজের সম্পর্কে বলেছেন, যে উনি ছোটোবেলা থেকে কখনোই মানে কোনো একটা জিনিস হয়তো ওনার মনে এসেছে যেটা আমি করব বা এটা আমি করব না, তো সেটা উনি সরাসরি বাড়ির লোককে বলেছে। এরকম নয় যে মানে একটা জিনিসকে বলার জন্য উনি অন্য কোনো কিছু সাহায্য নিয়েছেন, সেরকম নয়। তো এক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। তো উনি ওনার দিদি, মানে ওই দিদি তার বাবা মাকে বললেন যে আমি বিয়ে করব না। এবার স্বাভাবিকভাবেই দিদির বাবা মা প্রশ্ন করে যে কেন, কি হয়েছে, তোর সাথে কি কোনো কথা হয়েছে যেটা তোর ভালো লাগেনি, বা যে কিছু একটা দেখেছিস তুই যেটা থেকে তোর মনে হয়েছে যে এই বিয়েটা করাটা ঠিক হবে না। তো দিদি সত্যি কথাই বলে যে না, আমি এরকম কিছু দেখিনি বা আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি, জাস্ট আমার মনে হয়েছে এই বিয়েটা আমি করব না। এবার দিদির বাবা মা প্রথমে ভেবেছে যে কিছু হয়তো সাময়িক ছোটোখাটো হয়তো ঝগড়া ঝামেলা হয়েছে, ভেবেছে ঠিক হয়ে যাবে। তো ওনারা প্রথমে না এই কথাটায় খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু দুদিন পরে, মানে ওই দিন থেকে যখন পরপর দিদি বারবার বাড়িতে বলতে থাকে যে তোমরা ফোন করে বলে দাও, কারণ ওরাও প্রস্তুতি করছে তোমরাও করছো, তো এটা এখানেই বন্ধ করে দাও। তো তখন দিদির বাবা মা ওনার উপর স্বাভাবিকভাবেই খুব রেগে যায়, যে কোনো অ্যান্সারও করছে না, কোনো প্রপার রিজন বলছে না, কিন্তু তারপরেও বলছে যে এরকমভাবে বিয়েটা ভেঙে দেবে, এটা কারণটা কী। এবার দিদি তো কিছুই বলতে পারছে না,
তো সেটা নিয়ে একটা প্রচুর ঝামেলা হয়, যেহেতু তখন এপ্রিল মে মাস হয়ে গেছে, ছেলের বাড়ির পক্ষ থেকে অনেক কিছু বুকিং টুকিং কমপ্লিট হয়ে গেছে। এবার তাদের যে বাড়ির লোকজন ছিল, ছেলের বাড়ির লোকজন, তারাও খুব মানে রেগে যায়, তাদেরও একটা খারাপ লাগে, তারাও বলে যে আমাদের অনেক কিছু বুকিং হয়ে গেছে। তো এটা নিয়ে একটা বিস্তর ঝামেলা অশান্তি কিছুটা হয়, এবং তারপরে আবার যথারীতি সব কিছু ঠিকঠাকও বাধ্য হয়েই যায়। কিন্তু ঘটনা যেটা ঘটে গেল সেটা হচ্ছে যে দিদির মনে একটা অদ্ভুত রকমের একটা ডিলেমা সৃষ্টি হলো। উনিও নিজেও ভাবছিলেন যে হঠাৎ করে ওনার কি এমন হলো যে তড়িঘড়ি বিয়েটাকে ক্যান্সেল করতে হলো। সেই থেকে ওনার একটা মানসিক অশান্তির জায়গা নিজের মধ্যে শুরু হলো। এবার দিদির বাবা মাও দিদিকে বুঝতে পারছে না যে কেন মেয়েটা বলল, কারণ উনি কোনো কারণ বলতে পারেনি। অনেকভাবে জিজ্ঞেস করেছে, কিন্তু ওই স্বপ্নের কথাটা উনি বলতে পারেনি। কিন্তু প্রত্যেকবার দিদির মনে হতে থাকে যে আমার জন্য এত একটা অশান্তি হলো, টাকা পয়সার কিছু লস গেছে, যেখানে 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 আর কি আগে 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 থেকে পেমেন্ট করা হয়েছিল সেই সমস্ত জায়গায় অনেক জায়গা থেকেই টাকা ফেরত পাওয়া যায়নি পুরোপুরি। তো টাকা পয়সা গেছে, প্রচুর লোকজন আত্মীয় স্বজন মধ্যে যারা যারা জানতো তাদেরকে আবার ফোন করে করে বলা, এসব নিয়ে একটা মানে একটা সময় ওনার খুবই খারাপ যায়। কিন্তু এই বিষয়টা দিদির মনের উপরে একটা বিশাল প্রভাব ফেলে, কারণ উনি নিজেও সেই একই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন যে কেন উনি এই বিয়েটা ক্যান্সেল করলেন, কারণ ওনার কাছেও সেরকম করে কোনো রিজন নেই। যাই হোক, এই নিয়ে 6-7টা মাস কেটে গেল, এবং আস্তে আস্তে দিদি একটা জায়গায় কাজ করতেন। তো সেই কাজের ক্ষেত্রে ওনার মন একেবারে চলে গেছিল, এবং খালি ওনার মনে বারবার আসতে থাকে যে কিছু একটা ঘটতে চলেছে ওনার জীবনে। কিন্তু কী ঘটতে চলেছে, কিভাবে ঘটতে চলেছে, সেসব কিন্তু উনি তখন অবধি কিছুই জানতেন না, বা ওনার চোখের সামনে সেটা ভেসেও ওঠেনি। এইবারে এর ঠিক কিছুদিন পরে আর কি এই বিষয়টা নিয়ে অশান্তি হয়, মাস কয়েক তো একটু ঝামেলা যায়। তো কিছুদিন পরে উনি একটা স্বপ্ন দেখেন। তো সেই স্বপ্নে উনি দেখছেন, মানে সেই স্বপ্নটা উনি যেটা যেটা আর কি ইমেলে মেনশন করেছে, যেটা ঠিক স্বপ্ন ছিল না। মানে ওই সময়টায় উনি যে একদম গভীর ঘুমেছিলেন তাও নয়, যে একদম আবার জেগেছিলেন সেরকমও নয়, কিন্তু ওনার ঘুম আসেনি, জাস্ট চোখটা বন্ধ করেছিলেন। এবং ওনার না হঠাৎ করেই একটা মানে কি বলবো, মানুষের চোখের সামনে যখন কোনো কিছু ভেসে ওঠে ঠিক যেরকম লাগে, ওনার ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়। তো বিষয় হচ্ছে, ওই যে যে ছেলেটির সাথে ওনার বিয়ে ঠিক হয়েছিল, যে পরিবারটির সাথে, তাদের যা পদবি ছিল, তো তাদের আর কি সারনেম বা পদবি যেটাই বলি, তো উনি স্বপ্নে দেখছেন যে উনি ওরকমই একটা বেশ প্রচুর গাছপালা রয়েছে একটা জায়গায় উনি দাঁড়িয়ে রয়েছেন, এবং এই দিদিকে তার যা নাম তার সাথে, মানে নামের পরে তো মানুষ তার সেই নামের সারনেমটা তো উচ্চারণ করে। তো ওই যে ছেলেটির সাথে ওনার বিয়ে ঠিক হয়েছিল, মানে এই দিদির নামটা বলা হচ্ছে, এবং তার পাশে ওই পদবিটা বলা হচ্ছে, মানে কেউ একজন এসে বলছে, এবং সেটা খুব মানে বয়স্ক বুড়ো লোক, সে এসে দিদির নাম এবং পদবিটা হচ্ছে সেই ছেলেটির পদবি বলছে, এবং বলছে যে মানে পরিবারে খুব বিপদ, এবং আপনারও খুব বিপদ, আপনারও খুব বিপদ, আপনি এক্ষুনি এখান থেকে পালিয়ে যান, আপনি এক্ষুনি যদি এখান থেকে না পালান তাহলে কিন্তু আপনারও প্রাণ সংশয় হয়ে যেতে পারে। এবং এটা শোনার পরে দিদি স্বপ্নের মধ্যে ওরকম মানে ঘোরের মধ্যে উনি দেখছেন, যেটা শোনার পরেই দিদি মানে নিজেকে আর কি নিজের যে রূপে উনি নিজেকে দেখেছিলেন ওই স্বপ্নে, সেটা হচ্ছে উনি বিবাহিত এবং টিপ পরা সিঁদুর পরা উনি শাড়ি পরে রয়েছেন। এবং এটা শোনার পরেই ওই বয়স্ক লোকটি দিদিকে বলে যে আপনি এক্ষুনি এখান থেকে পালিয়ে যান। এই বলে দিদিও ওই আবার ওই মানে বেশ গাছপালা ঘেরা সেই জায়গাটা দিয়ে উনি প্রচণ্ড জোরে দৌড়তে থাকেন। এবং এইটা যখন উনি দেখেন, উনি আবার ওনার স্বপ্নটা ভেঙে যায়, মানে ওই স্বপ্নর মতো ওই ঘোরটা ভেঙে যায়। এবং দিদি না সেদিন প্রচণ্ড মানে সারপ্রাইজড হয়ে যান। যে প্রথম কথা হচ্ছে উনি ঘুমোননি, দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যদি যদি স্বপ্ন যদি মনে করেন উনি স্বপ্ন দেখলেন, তাহলে হঠাৎ করে এই স্বপ্নটা উনি কেন দেখলেন, আর কেন সেই বুড়ো লোকটি স্বপ্নে ওনার নামের পরে ওই সারনেমটা বলছে। আর এরকম ধরনের স্বপ্ন, এরকম ধরনের কিছু কিন্তু উনি জীবনে কোনোদিন এর আগে দেখেননি। এবারে ওনার না মানে এই যে ওই যে আমি মানে ঘটনাটা শুরুতে আপনাদেরকে বললাম যে যারা প্রকৃতার্থে জাতিস্বর হয় বা যারা এরকম জিনিস দেখতে পায় বা বুঝতে পারে, তাদের নিজেদের জীবনটা কিন্তু অ্যাকচুয়ালি খুব কষ্টের হয়, কারণ এগুলো না মানে অন্য লোকে ফট করে বলে বোঝানো যায় না। তো ওনার
ক্ষেত্রেও তো ভীষণ রকমভাবে খারাপ লাগে। এবার দিদি ভাবছে যে কেন আমি এটা দেখলাম, আর কেন আমাকে ওই সারনেমটা ধরেই বলছিল, আমার পদবি তো এটা নয়, আমার পদবি তো অন্য। যাই হোক, তো ওনারা সেদিন রাতে ঘুম এলো না, কিন্তু উনি সারা রাত বসে বসে ভাবলেন, কিছুই বুঝতে পারলেন না। এবার এদিকে যেটা হয়েছে, দিদির বাবা আবার তার ওনার জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু করেছে। এবার দিদির আর বিয়ের প্রতি কোনো সেরকম আগ্রহ নেই, মানে বাড়িতে নাও বলতে পারছে না, কারণ একটা এরকম ঘটনা সে নিজেই ঘটিয়েছে, সব কিছু বিয়ের ঠিকঠাক কোনো রিজন ছাড়া উনি বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। এবার ওনার অবস্থা, মানে মানসিক অবস্থা একটা খুব খারাপ জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে। এর মধ্যে একটা ঘটনা ঘটল। সেটা হলো, মানে উনি আর কি খবর পেলেন কারোর মারফত, যে ছেলেটির সাথে ওনার বিয়ের ঠিক হয়েছিল, উনি আর কি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিলেন, সেই ছেলেটি নাকি কোথাও একটা বিয়ের ঠিক হয়েছে। এবার এটা শোনার পরে দিদির বেশ ভালো লাগে। উনি ভাবেন যে ছেলেপক্ষ বেশ রেগে গেছিল, তারাও অনেক রকমের প্রশ্ন করেছিল, ছেলেটিও প্রশ্ন করেছিল, তো দিদির কাছে কোনো সেরকম সদুত্তর ছিল না। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ছেলেটা যদি বিয়ে হয়ে যায় তাহলে ব্যাপারটা ভালোই হবে। তাহলে আর ওদিক থেকে কখনো আমাকে আর কেউ কিছু বলতে পারবে না, কারোর কিছু বক্তব্য থাকবে না। কারণ ছেলের বাড়ির থেকেও ছেলের বাড়ির দু একজন আত্মীয় কিন্তু এই মেয়ের বাড়িকে আর কি এই দিদির বাড়ির লোককে বেশ কিছু কথা শুনিয়েছিল, যে আপনারা যদি বিয়েই না করবেন আপনাদের মেয়ে, তাহলে কেন এত দূর কথা এগুলো, এতদিন কেন সময় নষ্ট হলো, স্বাভাবিকভাবে এরকম কথাবার্তা শোনায়। তো দিদির এটা শুনে বেশ ভালো লাগে। এবার এদিকে হঠাৎ করে একদিন কি হলো, দিদি যেখানে কাজ করতো সেখান থেকে উনি একটা দোকানে গেছিলেন। এবার সেই দোকানে গিয়ে খুব মানে উনি একটা নর্মাল হ্যান্ডব্যাগ ইউজ করতে, তো হ্যান্ডব্যাগের মধ্যে একটা ওনার পার্স থাকতো, যেটার মধ্যে টাকা, ক্যাশ, কার্ড এগুলো সমস্ত থাকতো। তো উনি সেই দোকানে গিয়ে ওই ব্যাগটা ফেলে রেখে চলে আসেন। এবং উনি বাড়িতে এসে যখন রাতের বেলা হয়েছে, মানে ওই ব্যাগটার মধ্যে একটা নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন করতে হতো। তো সেই জন্য দিদি নিজের হ্যান্ডব্যাগটা যখন খুলে সেখানে দেখছে যে ওনার মানে ওই পার্সটা নেই। এবার পার্সের মধ্যে খুব বেশি ক্যাশ ছিল না, কিন্তু ওখানে কার্ড ছিল, আই কার্ড ছিল। তো ওনার না মানে প্রচণ্ড মানে ভয় হয়ে যায় যে কী হলো, আমি কোথায় ফেললাম। আর দিদি এটা বুঝতেও পারছিলেন না যে উনি অ্যাকচুয়ালি কার্ডটা ফেলেছিলেন কোথায়, মানে ওনার কিছু মনেই আসছে না। এবার ওনার ওই কার্ডের মানে ওই যে পার্সটা ছিল, সেই পার্সের মধ্যে এক জায়গায় ওনার মোবাইল নাম্বার রাখা ছিল, নাম, মোবাইল নাম্বার এরকম কিছু মেনশন ছিল। এবং সেখানে ভাগ্যক্রমে ওনার যে মোবাইল নাম্বার সেটাও লেখা ছিল, এবং ওনার বাড়ির যে মোবাইল সেটাও কিন্তু ওখানে নাম্বারটা দেয়া ছিল। এবার বুঝতেই পারছেন যে সেখানে ডেবিট কার্ড ছিল দুটো, কিছু ক্যাশ ছিল, আই কার্ড ছিল। তো ওনার না মানে ভীষণ রকমভাবে দিদি দুশ্চিন্তা হতে থাকে। আর এমনি উনি একটা মেন্টাল অ্যাগনির মধ্য দিয়ে যাচ্ছিল, কারণ উনি ওনার ফিলিংসগুলো কাউকে বোঝাতে পারছিলেন না। রাতে ঠিকমতো ঘুম হতো না ওনার, সবসময় চোখের সামনে ওনার মনে হতো যেন উনি নিজেকে অন্য রূপে দেখছেন, কীরকম একটা শাড়ি পরে, কীরকম একটা দুঃখী দুঃখী মন মানসিকতা, যেরকম ওনার বর্তমান ক্যারেক্টারের সাথে যেটা একেবারেই যায় না, এইরকম অনেক কিছু ওনার চোখের সামনে মাঝে মধ্যেই ভেসে উঠতো। ফলে ওনার মানে পুরো যে কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু অনেক সময় খুব বিগড়ে থাকতো। ফলে উনি কিছুই বুঝতে পারছিলেন না যে উনি অ্যাকচুয়ালি পার্সটা ফেলেছেন কোথায়। তো ওনার কিছু করার নেই, এবার উনি ভাবছেন কী করবে। তো এমন সময় ওনার ফোনে একটা ফোন আসে। এবং ফোনটা যখন আসে, ওনার নাম করে বলে যে অমুকজন বলছেন? তো দিদি বলছে হ্যাঁ আমি অমুকই বলছি। তো তখন বলে যে আমি এই পার্সটা পেয়েছি, এই পার্সটায় যদি আপনার হয় আপনি কিন্তু মানে প্রমাণ দিয়ে অমুক জায়গা থেকে নিয়ে যাবেন। আর যদি সেটা না হয়, মানে এই নাম্বারটা পেয়েছি বলে আমি ফোন করলাম, যদি আপনি সঠিকভাবে এটা বলে না নিতে পারেন, তাহলে কিন্তু আমি এটা থানায় জমা করে দেবো। এবার দিদি তো মানে ধরে প্রাণ পেল। তো দিদি বলছে যে আপনি কোথা থেকে বলছেন? তো লোকটা তখন বলে, মানে যে আর কি ফোন করেছিল সে বলছে যে অমুক রাস্তায়, মানে যে যে দোকানটায় দিদি গেছিল ঠিক তার পাশে একটা দোকান রয়েছে। তো সেই দোকানে উনি আর কি থাকেন, ওই দোকানটা ওনারই, এবং সেখানেই নিচে উনি ব্যাগটা কুড়িয়ে পেয়েছেন। এবার তো দিদি বলছে যে ঠিক আছে আমি কালকে আসবো, এবং উনি তখনই সঙ্গে সঙ্গে বলে দেয় যে এই জিনিস আছে ব্যাগের ভিতরে, কার্ড নাম্বার এই আছে, এই সমস্ত ডিটেলস দিয়ে দেন, এবং লোকটা বুঝতেও পারে যে এটা এনারই ব্যাগ। তো বলে যে ঠিক আছে আপনি কালকে এই থেকে এই টাইমের মধ্যে যখন খুশি আসবেন, আমি আপনাকে দিয়ে দেবো ব্যাগটা। তো দিদি তো ওনাকে অনেক ধন্যবাদ জানায় এবং ফোন রেখে দেয়।
এবার দিদি ভাবছে বাহ, মানে পৃথিবীতে কত এখনো ভালো মানুষ আছে, সত্যি তো এটা যদি পুলিশকেও দিয়ে দিত আমি হয়তো পেতাম না, কারণ পুলিশকে দিলে ব্যাপারটা অনেক বেশি ঘোরালো পেঁচালো হয়ে যেত। উনি ভাবলেন যে ঠিক আছে। এইবারে উনি পরের দিন যথারীতি ওখানে দোকানটার পাশের দোকানে যায় এবং সমস্ত কিছু বলে ঠলে উনি ব্যাগটা নিয়ে নেন। এবং ব্যাগটা নেওয়ার পরে উনি স্বাভাবিকভাবে ব্যাগটা খুলে দেখছে যে ওনার যত টাকা ছিল, ওনার আই কার্ড, ডেবিট কার্ড সমস্ত ঠিক আছে, কোনো কিছু এদিক ওদিক হয়নি। এবার ওই যে দোকানটা ছিল সেই দোকানটা হচ্ছে মানে একটা মিষ্টির দোকান অ্যাকচুয়ালি। তো মিষ্টির দোকানে, আর ওই লোকটা হচ্ছে মালিক, মিষ্টি দোকানের মালিক আর কি, মানে উনি আর ওনার বাবা দুজনে মিলেই চালান। এবার ওই লোকটার থেকে যখন উনি ওই ব্যাগটা নিলেন, ওনার পার্সটা, মানে উনি যেটা ইমেলে যেভাবে ঠিক লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি, এক ঝলক উনি যখন ওই লোকটিকে দেখে ওনার না কীরকম মনে হয় যেন মাথাটা ঘুরে গেল। মানে জাস্ট মানে মাথা ঘোরা বলতে ঠিক যেরকম বোঝা ঠিক সেরকম মনে হলো যেন সারা শরীরটা কীরকম মানে কেঁপে গেল এবং মাথাটা ফট করে ঘুরে গেল। মানে খুব কষ্ট করেই উনি ওই দিদি সেইখানে নিজেকে সামলে নেন, নাহলে আর হলে হয়তো উনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এবার কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উনি বেসিক কথাটুকু বলে উনি ব্যাগটা নিয়ে চলে আসে। এবং যে মুহূর্ত থেকে উনি ওই লোকটিকে দেখেন, যে যিনি আর কি ওনাকে ওটা পার্সটা ফেরত দেয়, ওনার না কীরকম একটা মানে শরীর মনের ভিতরে একটা কীরকম অদ্ভুত রকমের একটা অস্বস্তি শুরু হতে থাকে। এবং কেন জানি না উনি নিজেও তার কারণ বুঝতে পারেন না সেই সময়, যে খালি মনে হচ্ছে যে এই লোকটাকে আমি খুব চিনি, এই লোকটা আমার খুব চেনা, ভীষণ চেনা লোক এ আমার। এবং লোকটার প্রতি যেমন একটা শ্রদ্ধা চলে আসে, যে এবং এত বড় একটা হেল্প করলো সেটা তো আসতেই পারে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু কেন জানি না ওই লোকটার প্রতি দিদির একটা মনে একটা অদ্ভুত রকমের একটা জায়গা সৃষ্টি হয়ে যায়, একটা দুর্বলতা, একটা জায়গা সৃষ্টি হয়ে যায়। এবং উনি ভাবতে থাকে যে আচ্ছা লোকটা তো আমাকে এটা নাও ফেরত দিতে পারতো, বেশ কিছু টাকা ছিল। তো উনি ভাবলেন যে ঠিক আছে, হয়তো আমাকে লোকটা ভালো ভেবেছে, কারোর হয়তো পড়ে গেছে, ফেরত দিয়েছে, ঠিক আছে, এটা নিয়ে আর এত ভাবার কিছু নেই। কিন্তু যতই উনি ব্যাপারটাকে ইগনোর করতে চাইছেন না কেন, ওনার সামনে বারবার কিন্তু এই সেম জিনিসটা চলে আসছে এবং উনি কোনোভাবেই সেটাকে ইগনোর করতে পারছেন না। এবং প্রত্যেক মুহূর্তে ওনার খালি ওই লোকটার মুখটা মনে পড়ছে। এবং এমন মানে আমরাও অনেক সময় হয়তো অনেক কিছু দেখি, অনেক কিছু আমাদের মনে আসে, কিন্তু দিদি যেটা লিখেছেন যেটা সম্পূর্ণ অন্য রকম। এবং উনি ভাবতে থাকেন যে কেন আমি বারবার এরকম মনে করছি, এবং ওনার মনে হওয়াটা লাস্টের দিকে এত তীব্র হতে থাকে, উনি ওইখান থেকে যে দোকানটা আর কি উনি গেছিলেন, সেই দোকানটা একটা বিশেষ কাজে গেছিলেন। তো মিষ্টির দোকান তো আরও আছে, তো উনি ওই দোকানে মিষ্টি কিনতে যাওয়া শুরু করলেন মাঝে মধ্যে। এবং উনি নিজেও জানতেন না যে উনি কেন ওই দোকান থেকে 4 পিস 5 পিস মাত্র মিষ্টি কেনার জন্য, এবং সেই মানে মিষ্টির দোকানে খুব এক্সক্লুসিভ দোকান বা খুব এক্সক্লুসিভ কিছু জিনিসপত্র পাওয়া যায় তাও কিন্তু নয়, মানে একদম স্বাভাবিক অর্ডিনারি দোকান। যাই হোক, তো এরকমভাবে যখন 3-4 দিন উনি মিষ্টির দোকানে গেলেন, তো উনি মানে ওনার মনে হতো মানে যে লোকটা আর কি ওনাকে ওটা ফেরত দিয়েছিল তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই আচরণ করতেন। কিন্তু দিদি ওইখানে যখন মিষ্টিটা কিনতে যেমন যখন লোকটাকে দেখতো, তখন না মানে উনি একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস ওনার মনের মধ্যে আসতো এবং খালি মনে হতো যে এই লোকটাকে আমি ভীষণ চিনি, এই লোকটা আমার মানে ভীষণ কাছের একজন কেউ হবে। এবার ছোটবেলা থেকে কিন্তু দিদি যেরকম স্বাভাবিক আর 5টা ছেলে মেয়ে হয় সেরকমই, খুব ইন্ট্রোভার্টও নয়, খুব এক্সট্রোভার্টও নয়, মানে ঠিকঠাক আর কি। এবার হঠাৎ করেই দিদির মনে হতে থাকে যে মানে কোনোখানে কিন্তু কিছু নেই। হঠাৎ করেই একদিন দিদি একটা স্বপ্ন দেখে, যে খুব অদ্ভুত টাইপের স্বপ্নটা, যে ওই দিদির সাথে ওই লোকটির বিয়ে হচ্ছে, একটা স্বপ্ন দেখেন উনি। এবং ওই যে বিয়ে হচ্ছে সেই বিয়ের যে আশেপাশের যে লোকজন, সে একটা লোককেও কিন্তু দিদি চেনে না, মানে ওনার নিজের বাবা মা কেউ নয়, কেউ নেই আশেপাশ, মানে শুধু ওই লোকটাকে ছাড়া দিদি আর আশেপাশে যে কটা লোক বিয়ের সময় দাঁড়িয়ে রয়েছে দিদি তাদের কাউকে চেনে না, সব অজানা মুখ। এবং দিদি খুব মানে চুপচাপ রয়েছে এবং বিয়েটা ওনাদের হচ্ছে এটা উনি স্বপ্নে দেখেন। এবং যেদিন উনি স্বপ্নটা দেখেন সেদিন মানে ওনার অসহ্য রকমের মাথা যন্ত্রণা হয় পুরো সারাটা দিন। মানে সকালবেলা হয়তো উনি মানে এই স্বপ্নটা দেখে ওনার ঘুম ভেঙেছে ভোর 4:30-5টার সময়,
সেই যে ওনার মাথা যন্ত্রণা শুরু হয়, উনি বেরোতেও পারেন না এবং পুরো একদম রাত হওয়ার আগ অবধি, মানে গভীর রাত হওয়ার আগ অবধি ওনার কিন্তু সারাটা দিন মারাত্মক লেভেলের মাথা যন্ত্রণা থাকে। উনি কাজেও বেরোতে পারেন না, কিচ্ছু করতে পারেন না এবং শুধুমাত্র সারা দিনে ওনার ওই লোকটার কথা ছাড়া কিচ্ছু মনে থাকে না। এবার দিদির নিজের না মানে একটু অদ্ভুত লাগে। প্রথম কথা হচ্ছে যে ওনার এরকমভাবে একটা লোককে দেখে এত ভালো লেগে যাবে সেরকম কোনো বিষয় কিন্তু ওখানে ছিল না। আর তারপরে লোকটার মানে ও লোকটা ওনার থেকে একটু সিনিয়রই হবে, বা সেটার থেকেও বড় কথা হচ্ছে যে এরকম হঠাৎ করে একটা মিষ্টির দোকানের লোক তাকে পার্স ফেরত দিয়েছে, মানে তাকে বিয়ে করতে হবে, এরকম একটা চিন্তাভাবনা দিদি ভাবছে যে আমার মাথা আসছে কি করে। মানে এর থেকে ওনার জন্য যে ছেলেটার সম্বন্ধ দেখা হয়েছিল, যে সম্বন্ধটাকে উনি বিনা কারণে ক্যান্সেল করেছিলেন, সব দিক থেকে দেখতে গেলে হয়তো ওটা অনেক অনেক বেটার ছিল। কিন্তু দিদি কিছুতেই নিজের বুঝতে পারছেন এবং ওনার খালি মনে হচ্ছে ভিতর থেকে যেন ওনাকে কেউ বলছে যে এখানেই ওনার বিয়ে হবে, এই বাড়িতে এই ছেলেটার সাথে ওনার বিয়ে হবে। এবং খুব অদ্ভুত রকম হয়, মানে দেখুন, যারা প্রকৃত অর্থে জাতিস্বর হয় তাদের জীবন পূর্বজন্মের সাথে বর্তমান জন্মে কীভাবে যোগসূত্র সৃষ্টি হয় যদি একবার মানে আমি আপনাদেরকে এবার বলছি। তো যাই হোক, দিদি মনের মাথার মধ্যে একটা চাপা কষ্ট দুঃখ তো রয়েছেই, উনি নিজেও ওই সিচুয়েশান থেকে বেরোতে চাইছেন বাট বেরোতে পারছেন না। এর মাঝখানে যেহেতু ওনার বাবা মা চাইছেন যে দিদির আবার মানে বিয়ের সম্বন্ধ দেখতে, বিয়ে করাতে, তো হঠাৎ করেই মানে দিদিদের আর কি যে গোত্র রয়েছে বা ওনাদের আর কি মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় সব যে ব্যাপারগুলো থাকে, তো একজন ঘটককে দিয়ে অনেক বিয়ের এরকম সম্বন্ধ এসছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ঘটক মশাই ওনাদের বাড়িতে এসে ওনার মা বাবাকে আর কি বলছে যে দেখুন, আপনারা তো ব্রাহ্মণ, কিন্তু মানে ব্রাহ্মণ ছাড়াও যদি আপনারা অব্রাহ্মণ দেখতে চান তাহলে কিন্তু আমার কাছে বেশ অনেকগুলো সম্বন্ধ আছে। এবং এই বলে সেদিনকে ছুটির দিন ছিল, তো দিদিও বাড়িতে ছিল। তো ঘটক মশাই এসে অনেক ছবি এবং ছবি তার সাথে তার আর কি বায়োডাটা এরকম সব কিছু দিয়ে যখন গেছে, তো ওনার মা বলেছে ঠিক আছে আপনি রেখে যান, আমরা আর কি আমি মেয়ে সবাই মিলে আমরা দেখব। তো হঠাৎ করেই মানে দিদি কিন্তু ওই লোকটার নামটা জানতো, মানে যেদিন আর কি ওটা নিতে গেছে সেদিন লোকটা নিজের পরিচয় যখন দিয়েছে, তো তখন সে আর কি নামটা বলেছিল। এবারে উনি যখন আর কি মানে দিদি যখন দেখছে, ছবিটা দেখেই তো প্রথম কথা উনি চিনতে পেরেছে এবং তারপরে যখন নামটা চেক করছে দেখছে হ্যাঁ এই নামটাই। এবং সেই যে একটা যোগসূত্র তৈরি হলো, মানে উনি যেটা মনে মনে ভাবছে, উনি তো আর বাড়িতে বলতে পারছিল না যে আমি অমুক মিষ্টির দোকানে কাউকে দেখে এসে আমি তাকে বিয়ে করব। ওনার কাছে সেই বিষয়টা কিভাবে এলো ভাবুন, ওই ঘটক মশাই মানে যেখানে ওনারা শুধুমাত্র ব্রাহ্মণের মধ্য থেকেই দেখছিলেন, সেখান থেকে অব্রাহ্মণের কিছু আর কি ওরকম প্রোফাইল, ছবিসহ প্রোফাইল আর কি দিয়ে গেল, ঠিক সেই জিনিসটা ওনারই চোখে পড়লো। এবং দিদি তার বাবা মাকে বলে যে দেখো, এখনকার দিনে তো আর এগুলো নিয়ে মানুষ অতটা ভাবে না যে আমরা ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ বাড়িতেই বিয়ে করে যেতে হবে। তো আমার এই ছবিটা বা এই প্রোফাইলটা আমার ঠিকঠাক লেগেছে। আর উনি সত্যি কথাই বাড়িতে বলে যে জানো তো এই লোকটাই কিন্তু আমাকে ওই ব্যাগটা ফেরত দিয়েছে। এবার স্বাভাবিকভাবেই মানে এটা একটা যথেষ্ট ভালো কাজ, তো দিদির বাবা মা বলে যে ভাই এটা তো একটা খুব ভালো বিষয়, এরকম সৎ মানুষ তো আজকালকার দিনে হয় না। তো দিদির বাবা মাও কিন্তু খুব একটা অমত করে না। একবার বলেছিল যে দেখ তুই যথেষ্ট পড়াশোনা, মানে পড়াশুনোটা অতটা বেশি নয়, মানে দিদিরা যেমন প্রথমে চাইছিল যে খুব উচ্চশিক্ষিত হবে, সেরকম অতটা উচ্চশিক্ষিত বাট যথেষ্ট শিক্ষিত, কলেজ পর্যন্ত তার পড়াশোনা রয়েছে, সবই ঠিক আছে। এবার দিদির বাবা মা বললো যে ঠিক আছে তাহলে আমরা এখান থেকেই মানে এই বাড়িতেই আমরা ঘটক মারফত সম্বন্ধ পাঠাবো। তো সেটা সঙ্গে সঙ্গে হয়েও গেল। তার 2-3 দিনের মধ্যে সম্বন্ধ নিয়ে ঘটক মশাই ওখানে যায় এবং ওই লোকটির যে বাড়ির লোক ছিল তারা আবার দিদির প্রোফাইল দেখে তাদেরও পছন্দ হয় এবং তারা একদিন দিদিদের বাড়িতে আসবে ঠিক হয়। এবার তার মাঝখানে কথাবার্তা হয়েছে, তো মানে ওই লোকটিও বুঝতে পেরেছে তাহলে এই মেয়েটির বাড়িতেই আমরা মেয়েটিকে দেখতে যেতে চলেছি। তো দুই বাড়ি থেকে কিন্তু খুব স্মুথলি এই সম্বন্ধ দেখা ব্যাপারটা ঘটে এবং খুব তাড়াতাড়ি
মানে ওনারা মানে বিয়ের পাকা কথাটা হয়ে যায় এবং একটা নির্দিষ্ট দিনে বিয়ের কথাও ঠিক হয়ে যায়। এইবারে নির্দিষ্ট দিনে ওই দিদির সাথে কিন্তু ওই ভদ্রলোকের মানে দিদির যিনি হাজবেন্ড তার বিয়ে হয়ে যায়। এবার এই বিয়েটার ঠিক আগেও দিদির বাবা মা দিদিকে বলে যে দেখ তুই কি মানে মানে দিদির আর কি যেরকম প্রথম দিকে পছন্দ ছিল যে খুব উচ্চশিক্ষিত হবে, মানে যা যা আর কি ক্রাইটেরিয়া ছিল, এই ক্ষেত্রে কিন্তু এই ছেলেটা এক মানে এই যার সাথে আর কি ওনার বিয়ে হয়েছে সে কিন্তু সেই ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে না। আর দিদির যখন সম্বন্ধ দেখা শুরু হয়েছিল তখন কিন্তু এরকম ব্যবসায়ী ছেলেও কিন্তু দেখা হয়নি। এবার সেই জায়গা থেকে দিদির যে বিয়েটা মানে এনার সাথে হয়, তো সেই বিষয়ে দিদির বাবাও একবার দিদিকে বলে যে মানে দিদি শিওর কিনা যেখানেই বিয়ে করবে। এবং দিদির কিন্তু মানে ওনাকে দেখার পর থেকে ওনার মনে মাথায় যেরকম চিন্তা ভাবনা ছিল যে ওনার হাজব্যান্ডের এই কোয়ালিটি থাকতে হবে বা এরকম হবে, সেগুলো যেন সম্পূর্ণ কোথায় যেন ওনার মধ্য থেকে হারিয়ে যায়। এবং দিদির মনে হয় দিদির বারবার মানে মনের ভিতর থেকে একটা ইনটিউশন আসে যে আমার বিয়ে এখানেই হবে, এনার সাথেই হবে। যাই হোক, তো সত্যি সত্যি সেটা হয়েও গেল। এবার দিদির মানে এই এনার সাথে আর কি ওনার দিদির সাথে দিদির হাজবেন্ডের যে বিয়ে হলো, তো তার আগে যে খুব বিশাল আলাপ পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল বা মানে একে অপরের পরিবার সম্পর্কে খুঁটিনাটি সব জানা, সেরকম কিন্তু কিছু সেরকম হয়নি আর কি। খুব তাড়াতাড়ি সম্বন্ধ দেখার 3 মাসের মাথায় বিয়ে হয়ে যায়। এবার দিদি তো বিয়ে হয়ে ওই বাড়িতে গেল। এবারে বউ ভাতে তো মোটামুটি লোকজন এসছে, সবই ঠিক আছে। তো দিদি দেখছে যে ওনার যে আর কি শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িটা হচ্ছে মানে একটা বড় বাড়ি, মানে চওড়া বড় দোতলা বাড়ি। এবং তার মধ্যে সবার পোর্শন আলাদা হলেও গেট কিন্তু দুটো, মানে দুটোই কমন গেট। মানে বিভিন্ন দুটো আর কি জ্ঞাতি গোষ্ঠী রয়েছে, মানে দিদির শ্বশুর মশাইরা হচ্ছে 2 ভাই। এবার সেই নিজেরা 2 ভাই তারা রয়েছে এবং আর এক জ্যাঠতুতো ভাইয়ের যে একজন যে ছিল, মানে জমি কেনার সময় তারাও তার বাবাও নাকি টাকা দিয়েছিল, তো প্রত্যেকেরই মানে ঘর ঠর সব আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সবই আলাদা, কিন্তু ওরকম 3 ভাই একসাথে থাকে। এবারে উনি তো প্রথম শ্বশুর বাড়ি গেছেন, খুব ভালো লেগেছে, সবাই যথেষ্ট ভালো ব্যবহার করেছে দিদির সাথে, তো দিদিরও খুব ভালো লাগে। এবার বিয়ের ঠিক 10-12 দিন হয়তো হবে ওনাদের বিয়ে হয়েছে, হঠাৎ করেই না মানে দিদির মনে একটা অদ্ভুত ব্যাপার আসে। আচ্ছা, এখানে আমার একটা বলে রাখি, যেটা দিদি মেনশন করেছেন, যে দিদির যখন বিয়ে হয় তো দিদির বাড়ি থেকে আলমারি খাট এগুলো যেরকম দেয় তো সেরকম দেওয়ার কথা হয়েছে। এবার ঘটনা হচ্ছে যে যেহেতু বাড়িটা খুব নতুন নয়, একটু পুরনো পুরনো বাড়ি বলা যেতে পারে, তো দিদির যে হাজবেন্ড ছিল তো তিনি বলেন যে দেখো এইখানে তো খাট আলমারি সবই আছে, তো দিদির হাজবেন্ড একটা নিজে থেকে ফ্ল্যাট নিয়েছে। তো বলছে যে দেখো একটা কাজ করো, তোমরা যেখান থেকে নিয়েছো আপাতত সেখানেই রাখতে পারো, ওখানে তো ইন্টেরিয়ারের কাজ চলছে, তো যখন ওই ফ্ল্যাটটা পুরো রেডি টু মুভ হয়ে যাবে তখন ওই জিনিসগুলো তুমি তোমার ইচ্ছে মতো যেরকম কিনেছো সেগুলো তুমি ওই ফ্ল্যাটে মুভ করিও। এবার দিদির সেই জন্য যে বিয়ের যে গয়না গাটি সমস্ত কিছু, তো ওনার শাশুড়ি মায়ের ঘরে একটা বড় আলমারি ছিল, তো সেই আলমারিতে রাখা হয়েছে। এবার দিদির কিন্তু বিয়ে হওয়া স্তক যে শ্বশুরবাড়ির কোনো লোককে খারাপ লেগেছে বা কিছু উনি খারাপ দেখেছেন তা কিন্তু নয়। হঠাৎ করেই একদিন রাতের বেলা, মানে বলা যেতে পারে ভোর রাতের দিকে, দিদির মনে হলো মানে ওই ঠিক স্বপ্নে মাঝে মধ্যে ওই যে একটা জঙ্গল মতো জায়গাটা উনি দেখেন, উনি দেখছেন যে দুটো লোক, তাদের মুখ উনি দেখতে পাচ্ছেন না, পিছন থেকে তারা হাতে করে গয়নাগাটি নিয়ে দৌড়চ্ছে। এবং তার মধ্য থেকে একটা হার ওনার না মানে স্বপ্নে খুব চেনা লাগে, মনে হয় যেন সেটা ওনারই হার নিয়ে কেউ দৌড়চ্ছে। এবং এইটা দেখে যখন উনি ধরপড়িয়ে উঠে পড়েন, মানে এই যে জিনিসগুলো উনি দেখতেন না, যেটা উনি মেনশন করেছেন ইমেলে এই দিদি, যে এটা না আর 5টা স্বপ্ন দেখার মতো কিন্তু দেখা নয়, মনে হচ্ছে মানে উনি মনে মনে করতেন যে ওনার চোখের সামনে ঘটনাটা ঘটছে, এতটাই ক্লিয়ার। এবং এই ফিলিংসটা সম্পূর্ণ অন্যরকম। এটা কিন্তু স্বপ্ন দেখে উঠলে মানুষের যেরকম একটা ফিলিংস থাকে বা স্বপ্নে মানুষ অর্ধেক কিছু ভুলে যায়, অর্ধেক মনে থাকে না সকাল উঠলে, এটা কিন্তু একদম এরকম নয়। মানে উনি বলছেন যারা জাতিস্বর হয় তাদের সাথে হয়তো এরকমই ঘটে, তাদের মন মানে পরিষ্কার আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা হতে চলেছে বা এটা এরকম কিছু একটা হতে পারে, সাবধান হতে হবে। তো দিদি ওরকম করে ধরপড়ি উঠে পড়েছে এবং ওনার হাজবেন্ড বলছে যে কি হয়েছে, তুমি এরকম করে উঠলে কেন?
তো দিদি কিছু বলতে পারছে না, এবং দিদির মনে মাথা থেকে তখন একটা জিনিস ভিতর থেকে বারবার আসছে যে যাই হয়ে যাক না কেন, আজকে মানে সেদিন আর কি ভোরবেলা আর কি, মানে সেই দিনটা শুরু হচ্ছে যে আজকে আমাকে কিন্তু আমার গয়নাগুলো নিয়ে নিতে হবে। এবার দিদির যে শ্বশুর বাড়িতে, মানে ওনার শাশুড়ি মায়ের যে ঘরের আলমারিতে যে গয়নাগুলো ছিল, ওনাদের না একটা বড় যে একটা কাঠের যে বাক্স মতো ছিল, সেই কাঠের বাক্সে করে করে মখমলের কাপড়ে জড়িয়ে জড়িয়ে গয়নাগুলো রাখা হতো। এবার দিদি ওনার শাশুড়ির কাছে গেছে এবং গিয়ে সরাসরি, দিদি খুব আর কি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, তো দিদি বলেছে আমার গয়নাগুলো আমাকে দাও। তো ওনার শাশুড়িমা বলেছে যে তুমি এখন এতগুলো গয়না নিয়ে কি করবে? তো দিদি বলেছে না আমি আমার ঘরে রাখবো, মানে ওনার ঘরে একটা আলমারি ছিল কিন্তু তাতে কিছু জিনিসপত্র ছিল। তো ওনার শাশুড়ির হয়তো ওনার এই কথাটায় হয়তো একটু অবাক লেগেছিল বা হয়তো একটু খারাপও লেগেছিল। ওনার শাশুড়ি দিয়ে দেয় গয়নাটা, এবং গয়নাটা যে দিয়েছিল ওই বড় কাঠের বাক্স থেকে মখমলের আর কি ওই থলিগুলোকে বার করে করে গয়নাটা দিয়েছে, এবং দেওয়ার পরে ওইটার মধ্যেই ওনার শাশুড়ি মায়ের 2-4টে গয়না ছিল, ছোটোখাটো, ছোট আর বড় মিলিয়ে ওই 2-4টে মতো গয়না ছিল। এবার উনি তো নিয়ে নিয়েছেন, নিয়ে দিদি ভাবছে যে আমি এটা কেন করলাম, এক ঘর থেকে অন্য ঘরে আমি গয়নাটা রাখলাম কিন্তু আমি এটা কেন করলাম। এবার দিদির যে হাজবেন্ড, সে একটাই ছেলে, এরকম নয় যে আরও ভাই বোন কিছু আছে, সেরকম কিছুই না। তো দিদিরও মনে হচ্ছিল যে এটা কি আমি চেয়ে ঠিক করলাম, কিন্তু বারবার ওনার মন মানে মাথা বলছে ওনাকে যে গয়নাটা ওখানে রাখাটা সেফ নয়, হঠাৎ করেই কিন্তু। এবার যাই হোক, দিদির হাজবেন্ড বলছে যে মানে তুমি এটা চাইলে কেন? দিদি বলছে না আমি আসলে পরবো, ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ওনাকে মানে চাইতে হবে, তো সেই জন্য আমি চেয়ে নিয়েছি। তো দিদির হাজবেন্ড বলছে ঠিক আছে তাহলে তুমি তোমার কাছেই রাখো, অসুবিধা তো কিছু নেই। ঠিক এই ঘটনা 2 দিন পরে, জাস্ট 2 দিন পরে, যে বড় কাঠের বাক্সটায় ওনার শাশুড়ি মা ওনার গয়নাগুলো রেখেছিল দিদির, হঠাৎ করেই একদিন মানে দুপুরবেলা দুপুরবেলা নাগাদ, মানে দুপুরবেলা আর কি খেয়ে ঘুমিয়েছে, মানে দুপুরের একটু পরে বলা যেতে পারে, বিকেলের শুরু এরকম একটা সময় দিদির শাশুড়ি মার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো দিদি ছুটে গেছে। ওনার শাশুড়ি মা বলছে যে ওই যে বাক্সটা, যে বাক্সটার মধ্যে দিদির গয়নাগুলো ছিল, তার মধ্যে তো 2-4টে ওনার শাশুড়ি মায়েরও গয়না ছিল। মানে আলমারিটা উনি হঠাৎ করে দেখছে খোলা, তো খোলা দেখে ওনার একটু সন্দেহ হয়। উনি আলমারিটা খোলেন, এবং খুলে যখন উনি সেরকম কিছু বুঝতে পারে না, জামা কাপড় সব কিছু ঠিকঠাক রয়েছে, ওরা কেন জানি না মনে হয় একবার গয়নাটা দেখি, কারণ এভাবে খোলাটা উনি তো খোলা রেখে যাননি। যখন খুলে দেখতে গেছে তখন দেখছে বাক্সটা নেই, মানে বাক্স সমেত কেউ নিয়ে চলে গেছে। এবার ওনাদের যেহেতু ব্যবসায়িক পরিবার, মানে ওনার যে আর এক যে দিদি শ্বশুরমশাইয়ের যে আর এক ভাই, তাদেরও একটা ব্যবসা রয়েছে, তো ব্যবসায়িক পরিবারে বুঝতে পারছেন ঘরে লোকজন যাতায়াত থাকে, কিন্তু তারা সবাই বাইরের ঘরে যাতায়াত, কেউ ভিতরের ঘরে কেউ যাতায়াত করে না। তো হঠাৎ করে যখন উনি দেখেছেন গয়নাটা নেই, ওনার মাথায় হাত, উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এবার ঘটনা হচ্ছে যে কে নিল, বাড়িতে কাজের লোক রয়েছে, তারা দুবেলা কাজ করে, সকালে আসে, সন্ধ্যাবেলা মানে বিকেলের দিকে দুপুরে আসে, বাসন কোসনও মাজে, কোনো কোনো ক্ষেত্রে আবার ঘর টর পরিষ্কারও করে। কোনো দিন যদি দিনের বেলা দেরি করে এলো, ঘর পরিষ্কার করতে পারলো না, শুধু বাসন মেজে চলে গেল, তারা হয়তো করে। এবার সেইটা নিয়ে পুরো বাড়ি হুলুস্থুলু পড়ে গেল, এবং দিদির যে শাশুড়ি মা, তিনি দিদিকে বলছে যে তুমি তোমার আলমারিটা একবার দেখো, অতগুলো টাকার গয়না, তোমার তো সদ্য বিয়ের গয়না ছিল। দিদি তড়িঘড়ি এসে নিজের আলমারি খুলে দেখছে না, দিদির ঘরে ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই। এবং ওই যে বাড়ি ছিল, পুরো যে বাড়ি, সেই বাড়ির লোকেরাই একমাত্র জানতো, যেহেতু মানে ওই অর্থে জয়েন্ট ফ্যামিলি না হলেও সবই পাশাপাশি একই চৌহদ্দির মধ্যে বাড়ি, পুরো বাড়িতে একটা পাঁচিল দিয়ে ঘেরা, মানে জয়েন্ট ফ্যামিলির মতোই বলা যেতে পারে। তো বাড়ির লোকেরা জানতো যে ওই শাশুড়ি মায়ের ঘরেই কিন্তু সমস্ত গয়নাটা রয়েছে। এবার মানে এই যে বাড়ির লোকেরা জানতো, এবার কারোর পক্ষে এটা মেনে নেওয়া মানে মানতে সবারই কষ্ট হচ্ছে যে চুরিটা তাহলে বাড়ির লোকই কেউ করেছে, নালে কি করে চুরিটা হলো। এবার বাড়িতে কাকে বলবে, বাড়িতে তো সবাই মানে যে বাকি 2 ঘর রয়েছে তারাও নিজেদেরই লোক, তাদের আর তারা যথেষ্ট তাদেরও মানে অবস্থাপন্ন লোকজন, ফলে তারা নিশ্চয়ই বউয়ের গয়না চুরি করার জন্য বাক্স নিয়ে পালাবে না। এবার কাজের লোকেদের ধরা হয়েছে, 3 বাড়িতে টোটাল 4 জন কাজ করতো।
তো 4জন কাজের লোককেই ধরা হয়েছে, যে কাজের লোক কোনোভাবে ঘরটা হয়তো সেই সময় ফাঁকা ছিল, সেই সময়টা ঢুকে চুরি করেছে কিনা। এবার বিষয় হচ্ছে যে কাজের লোকেরা তারা তো বলছে না, আমরা চুরি করিনি, আমরা কি করে করব। আর যেহেতু সামনাসামনি দেখা যায়নি, ফলে কাজের লোকেদের ওপরে প্রবল সন্দেহ করা হলেও প্রমাণের অভাবে তাদেরকে বেশি জোর জবরদস্তি করা যাচ্ছে না। এবার এই এই চাপের উপরে দিদির শ্বশুর শাশুড়ি তারা কি করলো, তাদের কাজের লোককে কাজ থেকে ছাড়িয়ে দিল। বললো যে না, এরকম একটা ঘটনা ঘটেছে, যা গয়না অল্প গেছে গেছে, কিন্তু ওই বাক্সতে তো বউয়ের গয়না ছিল, এত টাকার গয়না ছিল, তো এই ব্যাপারটা মেনে নেওয়া যায় না। যাই হোক, তো সেই কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হলো। এবার এই যে একটা হুলুস্থুলু ঘটনা ঘটে গেল, দিদির মনে কিন্তু বারবার একটা মনের মধ্যে আর কি হয় না, এটা হয়তো আপনি হয়তো অতটা বুঝতে পারবো না, কিন্তু যারা এই ধরনের জিনিসপত্র মনে করতে পারে বা যারা সত্যিকারের জাতিস্বর হয়, তাদের না চোখের সামনে অনেক কিছু ভেসে ওঠে। এবং উনি দিদি যেটা লিখেছেন, যে এই ঘটনার পরপর 3 দিন উনি একই স্বপ্ন দেখেন, যে ঘরের মধ্যেই পিছন থেকে, উনি কারণ মুখ স্বপ্নে দেখতে পাননি, কেউ একজন ঢুকে ঘর থেকে গয়না বার করে নিয়ে চলে যাচ্ছে। এবং পরপর 3 দিন যখন উনি এটা দেখেন, এবার দেখুন, উনি যখন আস্তে আস্তে এই বিষয়গুলো 2014-15 সালের আগে অবধি দিদির জীবনে কিন্তু কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি যে উনি একটা কিছু স্বপ্নে দেখছেন, মনে হয় চোখের সামনে জল করলো কিছু একটা, আর পরে গিয়ে সেটা ফলে গেল। এরকম ঘটনা কিন্তু দিদির জীবনে এর আগে ঘটেনি। কিন্তু এর ওই যে 14-15 সাল থেকে ঘটনাটা শুরু হলো, তার ফলে দিদি একটা জিনিস বুঝতে পেরে গেছিলেন, যে উনি যদি এটা কিছু দেখে থাকেন, তাহলে সেটা নিশ্চয়ই ঠিকই দেখেছেন। সেই বিশ্বাসটা দিদি নিজেরও নিজের ইনটিউশনের উপরে কিন্তু হয়ে গেছিল। এবার দিদি সেটা বলতে পারছে না কাউকে, নতুন বিয়ে হয়ে এসছে, কাকে কি বলবে। কিন্তু দিদি মনে মনে নিশ্চিত ছিল যে বাড়ির লোকই চুরিটা করেছে। এবং ওই যে বাকি ওনার শ্বশুরবাড়ি শ্বশুর ঘর ছাড়া আরও যে দুটো জ্ঞাতি লোক রয়েছে, তাদের মধ্যে একটা পরিবারকে, অন্য যে জ্যাঠতুতো যে আর কি ভাই ছিল, ওনার শ্বশুরমশাই যে জ্যাঠতুতো ভাই, তারা কিন্তু খুব ভালো। কিন্তু এই যে ওনার শ্বশুরমশাইয়ের যে নিজের ভাইয়ের যে ফ্যামিলিটা থাকতো, দিদির কেন জানি না মনে হতো যে এই ফ্যামিলিটা না ওনার শ্বশুরবাড়ির লোকেদের ভালো চায় না, খুব সামনাসামনি ভীষণ ভালো ব্যবহার। এবং সেটা কিন্তু ওনার হাজবেন্ড বলুন, ওনার শ্বশুর শাশুড়ি কেউ বুঝতে পারে না। কিন্তু দিদি প্রথম 1-2 বারই কিন্তু ওনার মন থেকে ওনাকে যেন কেউ, উনি পরিষ্কার, উনি যেটা লিখেছেন, যে ওনার 2 কানের পাশে যেন কেউ বলতে থাকে যে এরা ভালো না, এদেরকে বিশ্বাস করা যায় না। এবং দিদি মনে মনে নিশ্চিত যে এরাই কাজটা করেছে, এবং এরা জানতো যে আমার গয়নাগুলো এখানে আছে, এবং সেই জন্য ওই বাক্সটা চুরি করা যে ম্যাসিভ পরিমাণ একটা গয়না পেয়ে যাওয়া, সেটা ওরা বুঝতে পেরেছিল। কিন্তু এখানে বলি, ওই ফ্যামিলিটাও কিন্তু যথেষ্ট পয়সাওয়ালা ফ্যামিলি, এমন নয় যে গরিব, তা কিন্তু নয়। আচ্ছা, এটা একটা গেল। ওনার বিয়ে হয়েছে 2-2.5 মাস হয়ে গেছে। এবার এই 2-2.5 মাস পরে একদিন উনি ওনার হাজবেন্ডের থেকে জানতে পারলেন যে ওনার যে শ্বশুরমশাইয়ের এক বোন আছে, ওনার হাজবেন্ডের এক পিসি আছে। এবার সেই পিসি বোন বলতে সে বড় বোন আর কি, এই দিদি শ্বশুরমশাইয়ের থেকে বয়সে বড়। এবার তাদের সাথে বহু আগে প্রচণ্ড ভালো সম্পর্ক ছিল। এবার তার যে শ্বশুরবাড়ির লোক, খুব লোকজন খুব ভালো ছিল না। এবং প্রথম দিকে সম্পর্ক ভালো থাকলেও এই ঘটনাটা ঘটেছে হয়তো অনেক দিন, বহু বছর আগে, তখন ওনার হাজবেন্ড হয়তো জন্মায়নি। তো তার শ্বশুরবাড়ির লোক প্রচণ্ড দজ্জাল টাইপের ছিল, খুব খারাপ ছিল, এবং ওই পিসির উপরেও কিন্তু মাঝে মতো অত্যাচার করত। এবং সেই জায়গা থেকে ওনাদের একটা ছেলে হয়, এবং সেই ছেলেকেও কিন্তু তারা তাদের মতো করে খুব অহংকারী, খারাপ ব্যবহার মানুষের প্রতি, এইরকম করে তৈরি করে। এবং আস্তে আস্তে কিন্তু এই পরিবারের সাথে ওই পরিবারের পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবং সেই পরিবারের সাথে এদের নাকি পরবর্তী সময়
মানে এগুলো হচ্ছে ওনার হাজবেন্ড, মানে দিদির হাজবেন্ডেরও জন্মের আগেকার ঘটনা। তো কিছু পৈতৃক বিষয় সম্পত্তি নিয়ে একটা বিশাল ঝামেলা বেঁধে যায়, এবং সেই ঝামেলা আইনি পথ অবধি চলে যায়, এবং পরবর্তী সময় প্রমাণিত হয় যে ওরা যে ঝামেলাটা করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এরপর থেকে কিন্তু দুই পরিবারের মধ্য থেকে মানে একদম কি বলবো, একদম আদায় কাজ করার সময় মানে কেউ কারো রাস্তা পেরোয় না এরকম টাইপের আত্মীয়তা থাকা তো দূরের কথা। এবং আরও যেটা জানা যায় যে ওই পরিবারটা এতটাই খারাপ পরিবার ছিল যে তারা কি করতো, মানে তাদের বাড়ির ছেলেদেরকে বিয়ে দিত, এবং বিয়ে দেওয়ার পরে সেই বউয়ের বাপের বাড়ি থেকে টাকা পয়সা বিষয় সম্পত্তি বিভিন্ন রকমভাবে আদায় করার চেষ্টা করতো। এবং সেটা যদি মন মতো না হতো, তারপরে সেই বউয়ের উপর এমন অত্যাচার করা হতো যে নয় সে বাড়ি ছেড়ে চলে যেত, নয় সে বেশি দিন বাঁচতই না, এরকম ঘটনা। এবার এই ঘটনাগুলো হঠাৎ করে দিদি কেন শুনলো, তার কারণটা হচ্ছে দিদির বাড়িতে, শ্বশুর বাড়িতে আর কি, একটা খবর এলো যে ওই যে আত্মীয় যাদের সাথে ওদের বহুকাল আগে থেকে কোনো সম্পর্ক নেই, সেই বাড়ির ছেলের ওই 5-6 মাস মতো হয়েছে বিয়ে হয়েছে, সেই বউ অস্বাভাবিকভাবে হঠাৎ করেই আর কি, মানে কোনোখানে কিছু নেই, সে শরীর খারাপ হয় এবং সে মারা যায়। এবার যখন এইটা দিদি শোনে, দিদির না মানে হঠাৎ করেই কথা শোনে না, দিদির মাথাটা কীরকম একটা ঘুরে যায়। এবং দিদির মানে কোনোখানে কিছু নেই, কিন্তু সেদিন দিদি খুব ভালো মুডে ছিল, ওনার পরিবারে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক, সব ভালো চলছে। হঠাৎ করে এটা শোনা দিদির কীরকম একটা মাথাটা ঘুরে যায়, এবং দিদির কানের পাশে মনে হয় দিদির আর কি যে কেউ একজন বলছে যে যে ছেলেটির বউ মারা গেছে এরা বলছে ওদেরই মানে মানে আর কি এখন তার সম্পর্ক সেভাবে নেই। এবার মানে ওনার সামনে বা ওনার চোখের সামনে মনে হচ্ছে ওই ছেলেটার ছবি ভেসে উঠছে, যেই ছেলেটার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছিল এবং দিদি নিজে থেকে সেই বিয়েটা ক্যান্সেল করেছিল কোনো রিজন ছাড়া। এবং দিদির এত মাথাটা ঘুরতে থাকে, আবার মাথায় অসহ্য যন্ত্রণা হতে থাকে। তো দিদি না বলছে যে আচ্ছা ছেলেটার কী নাম, যার বউ মারা গেছে তার কী নাম ছেলেটার? তো দিদির হাজবেন্ড বলতে ছাড়ো, ওদের সাথে আমার বহুকালে ওদের কোনো সম্পর্ক না, আর ওরা প্রচণ্ড ডেঞ্জারাস লোক, মানে ওরা মুখে মুখে প্রচণ্ড মিষ্টি, মানে বাইরের কোনো লোকজন বুঝতেও পারে না ওরা কেমন, আমরা তো জানি ওরা কীরকম। তো তারপরেও যখন দিদি জিজ্ঞেস করছে যে কে ছেলেটা, কে, তুমি আমাকে বলো, তোমাদের যাই হোক দুঃসম্পর্কের হোক বা যাই হোক আত্মীয় তো, তখন ওনার হাজবেন্ড ছেলের নাম বলে, যেইটা নামটা শুনে দিদির পায়ের তলা থেকে মাটি সরে যায়। এবং সেই নামটা ওই ছেলেটারই, যেই ছেলেটার সাথে দিদির কিন্তু বিয়ে ঠিক হয়েছিল। এবং একটা স্বপ্ন দেখার পরে দিদির হঠাৎই মন থেকে মনে আসে, মানে মন থেকে একটা ডাক নেয় যে আর যাই হোক এই ছেলেটাকে বিয়ে করিস না। মানে তারপরে দিদির বিয়ের আগে দিদি শুনেছিল যে ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে, মানে বিয়ের ঠিক হয়েছে। এবং দিদি যখন শুনলো যে ছেলেটার মানে জাস্ট তো 6-7 মাসই হয়েছিল ম্যাক্সিমাম বিয়ে হয়েছে, তার বউয়ের হঠাৎ করে সে সুস্থ সবল ছিল, তার এরকম একটা অবস্থা যে হতে পারে, সেটা শুনে না দিদি চমকে ওঠে, মানে রীতিমতো দিদি চমকে ওঠে। যাই হোক, তো দিদি মানে সেদিনটা ওনার প্রচণ্ড মাথা যন্ত্রণা থাকে, কোনোভাবেই কোনো কিছু করে ওনার মাথা যন্ত্রণা ঠিক হচ্ছে না। আর তখন না মানে দিদি এত মানে অসহায় ফিল করে যে দিদি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলছে, মানে এটা তার কারোর সাথে শেয়ার করতে পারছে না যে আমি এরকম দেখলাম কেন, মানে এই যে আমি নামটা শোনার আগে আমার মনের মধ্যে এলো, মানে ওই ছেলেটার ছবি আমার চোখের সামনে যেন ভেসে উঠলো, এটা কেন হলো? আর উনি তারপরে ভগবানকে বলতে থাকে, ভগবান তুমি তো আমাকে অনেক বাঁচিয়ে দিয়েছো, আজকে যদি ওই মেয়েটার জায়গায় আমি থাকতাম তাহলে হয়তো আমারও এই পরিণতি হতো। কিন্তু সেটার থেকেও বড় কথা, আমি এরকম কেন দেখছি বা আমি এগুলো বুঝতে পারছি কী করে? তো দিদি ভগবানের কাছে মানে অনেক কান্নাকাটি করেন, কিন্তু তখনও যেন দিদির কাছে না অনেক কিছুই ধোঁয়াশার মতো রয়েছে, দিদি কিছু বুঝেও যেন বুঝতে পারছে না, অনেক কিছু মিসিং লিঙ্ক রয়েছে। যাই হোক, তো দিদি আর সেসব নিয়ে বাড়িতে কোনো কথাবার্তা বলেন না, এবং ওনার মতো ওনার জীবন সংসার সব চলতে থাকে। এইবারে দিদির হঠাৎ করেই কিছুদিন থেকে মনে হতে থাকে, ওনার চোখের সামনে যেন ভাসতে থাকে যে ওনার যে মানে ওনার শ্বশুর মশাইয়ের যে ভাই, তার ফ্যামিলির সাথে দিদির মনে হয় যেন যে যাদের সাথে একদম মানে আদায় কাজ করার সম্পর্ক ভীষণ আর কি খারাপ, যারা
তাদের হয়তো কোথাও না কোথাও লুকিয়ে একটা যোগাযোগ রয়েছে, এবং সেই ফ্যামিলিটা যে দিদির শ্বশুর শাশুড়ি বা ওনার স্বামীর যে ভালো চায় না বা একটা যে ক্ষতি করতে পারে, সেই আঁচটা যেন দিদিভাই পেয়ে যায় আগে থেকেই, কোনো কারণ ছাড়া। এরকম নয় যে দিদি তাদের কোনো কথাবার্তা শুনে ফেলেছে বা কোনো কিছু দেখে ওনার সন্দেহ হচ্ছে, তা কিন্তু নয়। মনে 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 হতে থাকে। এবং দিদি সেই বিষয়ে কিন্তু ওনার হাজবেন্ডকে একবার বলে। তখন ওনার বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে, 1-1.5 বছর হয়েছে। তো দিদির হাজবেন্ড প্রথমে শুনে বলে, তুমি এসব কি বলছো? মানে মানে আমরা সব ছোট থেকে একসাথে বড় হয়েছি, মানে আমাদের খাওয়া দাওয়া আলাদা হতে পারে, বাড়ি সে অর্থে হয়তো ওইভাবে জয়েন্ট ফ্যামিলি নয়, কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলির মতো করেই বড় হয়েছি। তোমার মনে এটা এলো কি করে? এবার কি করে এলো সেটা তো আবার দিদি বোঝাতে পারছে না। মানে যা হয় আর কি, যারা এরকম সত্যিকারের জাতিস্বর হয় না, তারা ওইভাবে কোনো মানে ঠোস প্রমাণ নিয়ে তো ওইভাবে কথা বলতে পারে না। এবার দিদি সেটা বলতেও পারছে না যে আমি এরকম এরকম চোখের সামনে দেখছি। তো দিদি বলে যে দেখো, আমি তোমাকে এটা বললাম কারণ আমি না এরকম মাঝে মধ্যে এগুলো ফিল করতে পারি। তো ওনার হাতে মধ্যে তুমি কি করে ফিল করো? এটা কি ফিল করা সম্ভব নাকি? যাই হোক, তো কিছুটা দিদি বোঝাতে সক্ষম হয়, কিছুটা বোঝাতে সক্ষম হন না। কিন্তু দিদি ওনার হাজব্যান্ডকে বলে যে দেখো, আমাদেরকে একটু বুঝে চলতে হবে। এবার দিদির হাজব্যান্ড প্রথমে ব্যাপারটা একদমই মানতে চান না, তারপর উনি হয়তো কোথাও একটু হলেও হয়তো কনভিন্স হয়েছিলেন। এবার সব থেকে বড় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বাড়িতে কেউ, মানে বাড়ির আর কি যত সদস্য রয়েছে, বিশেষত ওনার শ্বশুর বাড়ির যে পোর্শনটা, উনি বা দিদি হাজব্যান্ড, ওনার শ্বশুর শাশুড়ি, তারা কেউ বুঝতে পারতো না অতটা। কিন্তু দিদি না হঠাৎ করে ঘরের মধ্যে একটা কিরকম আষ্টে গন্ধ পাওয়া শুরু হলো। এবার দিদি ওনার হাজব্যান্ডকে বলছে, ওনার শ্বশুরমশাই শাশুড়িকে বলছে যে তোমরা পাচ্ছ গন্ধ, তোমরা পাচ্ছ গন্ধ। কেউ বলছে না না, আমরা কিছু পাচ্ছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে দিদি প্রচণ্ড রকমভাবে আষ্টে গন্ধ পাওয়া শুরু করলেন। এবার সেটা কেন পাচ্ছে, কী জন্য পাচ্ছে, কিছুই দিদি বুঝতে পারছে না। এবার যাকেই দিদি বলতে যাচ্ছে, তারা যেহেতু পাচ্ছে না, তারা বলছে না না বৌমা, তুমি নিশ্চয়ই বেশি বেশি ভাবছো বা তোমার হয়তো কোনো কিছু থেকে মনে হচ্ছে। কিন্তু সত্যিই যে দিদি পাচ্ছে গন্ধটা, এবং দিদির পরিষ্কার মনে হচ্ছে যে দিদির বাড়িতে বা দিদির ঘরের আশেপাশে এবং দিদি সহ তার শ্বশুরবাড়ির সবাই যে একটা খুব ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে চলেছে, সেইটা কিন্তু মানে দিদি আগে থেকে আঁচ পেয়ে গেল। এবং দিদি স্বপ্নে দেখেন যে দিদি প্রচণ্ড কান্নাকাটি করছে, এবং ঘরের মধ্যে মানে 3টে মানুষ প্রচণ্ড অসুস্থতায় কাতরাচ্ছে দিদির সামনে, এবং দিদি কাঁদছে। দিদির কিছু হয়নি, দিদি দেখছে দিদি ঠিক আছে, কিন্তু 3টে মানুষই মানে ওনার বর, ওনার শ্বশুর, ওনার শাশুড়ি, 3জনেই যন্ত্রণায় কাতরাচ্ছে। এটা দেখে না উনি ধরপড়িয়ে উঠে পড়েন, এবং উনি বুঝতে পারেন যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। এবার সঙ্গে সঙ্গে দিদি পরের দিন উঠে, সকালবেলা উঠে আর কি, উনি ঘরের মধ্যে ধূপকাঠি জ্বালাচ্ছে, ধুনো জ্বালাচ্ছে। তো সবাই বলছে যে হঠাৎ করে তুমি এত ধুনো ধূপ কেন জ্বালাচ্ছ? এবার দিদি তো কিছু বলতে পারছে না। দিদি বলছে না, আমার ইচ্ছে হয়েছে, আমি জ্বালাচ্ছি। ঠিক তার পরের দিন দিদির শাশুড়ির প্রচণ্ড জ্বর আসে। এবার জ্বর এসছে, ওষুধ দেওয়া হয়েছে, জ্বর একটু কমেছে, কিন্তু পরের দিন থেকে দেখা যাচ্ছে যা জ্বর এসছিল তার থেকেও দ্বিগুণ পরিমাণ জ্বর এসেছে। এবং শাশুড়ি মায়ের সেবা করছেন উনি, একটুখানি তাকে ওষুধ দেওয়া, সমস্ত কিছু করা, এগুলো করছে। এটা করতে করতে ওনার বরেরও, মানে দিদির যে হাজবেন্ড, তারও মারাত্মক রকমের জ্বর এলো। এবার এরকম যখন হয়, অনেকেই অনেক সময় ভাবে যে ভাইরাল ফিভার হবে, বাড়িতে হয়েছে। কিন্তু এই জ্বর এমনই জ্বর হলো যে মানে এক রাতের জ্বরে শরীর একেবারে তার অর্ধেক হয়ে যাচ্ছে, সে উঠতে পারছে না, খেতে পারছে না, কিছু করতে পারছে না। এবার দিদির হাজবেন্ডকেও দেখছে, আবার ওনার শাশুড়িকেও দেখছে। এইবারে এর ঠিক 2 দিনের মধ্যে ওনার শ্বশুর মশাই, যিনি প্রচণ্ড একজন হেলথ কনসিয়াস মানুষ ছিলেন, তিনিও কিন্তু মারাত্মকভাবে জ্বরে আক্রান্ত হলেন। এবং এইবারে দিদির না মানে যখন ওনার স্বামী অসুস্থ হলেন, তখনই উনি বুঝে গেছিলেন যে সেই দিন বা তার পরের দিনের মতো ওনার শ্বশুরমশাই অসুস্থ হবেন। এটা উনি বুঝে গেছিলেন। এবং দিদি না মানসিক দিক থেকে নিজেকে একদম মানে একটু শক্ত করে নিয়েছে যে এবার দিদিকে কিন্তু অনেকটা লড়াই করতে হবে। এবং সঙ্গে সঙ্গে দিদি কী করলো, যখন ওনার শ্বশুরমশাই অসুস্থ হয়ে গেল, তো ওনার পক্ষে তো একা তো 3জনকে দেখাশোনা করা সম্ভব নয়।
তো দিদি বলল যে না, আমি এদেরকে হসপিটালাইজ করব। এবং মানে ওনাদের যে আরেকজন যে জ্ঞাতিগোষ্ঠী ছিল, যে জ্যাঠতুতো যে ভাই ছিল ওরা শ্বশুরমশাইয়ের, তারা বলল হ্যাঁ হ্যাঁ সেটা করে দাও করে দাও, খুব ভালো কথা, সত্যিই তো। কিন্তু ওই যে দিদির শ্বশুরমশাই যে নিজের যে ভাই যে ফ্যামিলিটা ছিল, তারা বলছে কেন, তুমি না হয় করতে পারবে না, আমরা তো আছি, আমরা সেবা শুশ্রূষা করে সুস্থ করব, শুধু শুধু হসপিটালে দেবে, গাড়ি খানিক টাকা খরচা হবে, দেওয়ার দরকার নেই, সাধারণ জ্বর 2-3 দিনে ঠিক হয়ে যাবে। এবার দিদি বুঝতে পারছে না যে উনি ওনার পরিবারকে হসপিটালে ভর্তি করতে চাইছে, টাকা পয়সা ওনারা খরচা করবেন, কিন্তু এরা কেন এত বাধা দিচ্ছে। এবং দিদি ওই যে বললাম যে মনে মনে ওনার চোখের সামনে ওনার একটা ভেসে ওঠে যারা আর কিরকম হয়। তো দিদি বুঝতে পারছে যে এরা না, মানে দেখবেন, মানে একটা দেখবেন অনেক অনেক কথা আছে যে শত্রুতা একটা এমন জিনিস, মানে মরে গেলেও সে শত্রুতার রেশ যেন থেকে যায়, বা সেটা কিন্তু জন্ম থেকে জন্মান্তরে এই শত্রুতা বলুন ভালোবাসা বলুন এগুলো কিন্তু অনেক সময় কিন্তু মানে জন্ম জন্মান্তর ধরে এগুলো কিন্তু চলে। এবং এরকমই একটা স্বপ্ন উনি দেখেছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। তো যাই হোক, দিদি তখন সবার কথাকে, মানে ওই ফ্যামিলির কথাটাকে মানে উপেক্ষা করে উনি জোর করেই কিন্তু এক কথায় ওনাদেরকে হসপিটালে দেন। এবং যেদিন মানে ওনার পরিবারের 3জন, মানে ওনার শ্বশুর শাশুড়ি ওনার স্বামী, 3জনেই হসপিটালে দিয়েছে, এবং ডাক্তারও বুঝতে পারছেন যে কী করে মানে জ্বর কমবে, সব রকমের টেস্ট হচ্ছে। তো সারাদিন দিদির প্রচণ্ড খাটাখাটনি গেছে। তো দিদি বাড়িতে এসে মানে একটু ঝিমিয়ে পড়েছে। এবার ওই যে বলেছিলাম যে দিদি কিছুদিন ধরে খুব পচা গন্ধ পাচ্ছিল। তো ঝিমিয়ে পড়ার পরে দিদি একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখছেন যে একটা পুরনো সময়, মানে উনি যে ওই যে স্বপ্নে যে দেখেন যে আশেপাশের লোকেদেরকে উনি চেনেন না। এবার উনি না, যখন স্বপ্নটা দেখছে দিদি, ঠিক ওই লোকগুলোকেই, তাদের বয়স আর কি অনেক কম, মানে যাদেরকে উনি মনে করছেন, মানে ওনার শ্বশুরমশাইয়ের যে ভাই, তার যে ফ্যামিলি, তাদের বয়সটা অনেকটা কম। কিন্তু আগে যখন এই স্বপ্নটা উনি দেখতেন উনি চিনতে পারতেন না কাউকে। এবার উনি দেখছেন যে তারা ওনার সামনে রয়েছে, এবং তারা মানে আগুনের মশাল, বড় বড় মশাল জ্বালিয়ে মনে হচ্ছে যেন ওনাদের ঘর, পুরনো দিনের গাছপালা ঘর সমেত জ্বালিয়ে দিচ্ছে, আর ওরা খুব হাসছে, এরকম একটা উনি জিনিস দেখছেন। এবং ওই যে বললাম যে উনি প্রাণ ভয়, উনি যে একটা স্বপ্ন দেখতেন যে উনি প্রাণ ভয় মানে প্রাণ বাঁচাতে উনি মরিয়া হয়ে দৌড়চ্ছেন, সেই স্বপ্নটা আবার উনি দেখলেন। এরকম করে দাউ দাউ করে ওদিকে আগুন জ্বলছে, উনি কাউকে বাঁচানোর চেষ্টা করার জন্য এদিক ওদিক ছুটছেন, এবং তার কিছুক্ষণের মধ্যে উনি নিজের প্রাণ বাঁচানোর জন্য মানে ওরকম করে ছুটছেন, প্রাণপণ ছুটছেন। এবং সেই সময়টায় ওনার মানে ওই চোখটা যে লেগেছিল, চোখটা মানে ঘুমটা ভেঙে যায়, তন্দ্রাটা কেটে যায়, এবং উনি পরিষ্কার বুঝতে পারেন এরা হচ্ছে সেই গুপ্ত শত্রু। দেখবেন অনেক ফ্যামিলিতে বা অনেক মানুষের জীবনে বলে না গুপ্ত শত্রু থাকে, যে শত্রুতা বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে সেই শত্রুতা তার চলতে থাকে, এরা ছিল সেই গুপ্ত শত্রু। এবং উনি না তখন ঠাকুরের কাছে গিয়ে ভীষণ কাঁদছেন, দিদি যে আমি কি করব, 3টে মানুষ এবার বাড়ির অসুস্থ হয়ে গেল, সবাই অসুস্থ, আমি একমাত্র ঠিক আছি, কিন্তু আমি কি করে এদেরকে ঠিক করব, আমি তো ডাক্তার নই, আমি যতটা পারছি করছি। তো উনি যখন ঠাকুরের কাছে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছেন, ওনার মনে হলো একটা বিড়াল ঘরে ঢুকেছে। এবার উনি ভাবলেন ঘরে বিড়াল ঢুকেছে, ঘর নোংরা করবে। তো উনি মানে চোখের জল ঠল মুছে বিড়ালটাকে মানে দরজার দিকটা, যাতে মানে বিড়ালটার কি ঢুকে তো গেছে কিন্তু বেরোতে পারছে না, এরকম একটা অবস্থা। তো উনি কি করেছে, বিড়ালটাকে আয় আয় বলে আর কি দরজার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, তো দরজা দিয়ে বেরিয়ে যায়। অদ্ভুত বিষয় হচ্ছে দিদি নিজের চোখের সামনে দেখেন যে বেড়ালটা ওনাদের ঘরের দিকে এসে, ওনার যে শ্বশুর শাশুড়ির যে ঘরটা ছিল, যে ঘরের আলমারি থেকে ওই সোনার বাক্সটা চুরিয়ে গেছিল, সেখানে এসে হঠাৎ করেই মানে একদম উধাও হয়ে গেল, মানে হাওয়ায় মিশে গেল, সে কোথায় গেল কিছু বোঝা গেল না। এবং ওইখানটায় এসে দিদি তীব্রভাবে ওই পচা আষ্টে গন্ধটা পেতে থাকে। এবং তারপরে দিদি এদিক ওদিক খোঁজাখুঁজি করে, এবং আলমারির একটা ফাঁক থেকে একটা পুঁটলি বার করে, কালো, একদম কালো কাপড়ে মোলা পুঁটলি। এবং সেই পুঁটলিটা যখন উনি প্রথম দেখেন, ওনার না মানে একটু সন্দেহ হয়, মানে উনি তো আর ওরকম কিছু ভাবছেন না যে এখানে আমি এমন কিছু পাবো যেটা কেউ কিছু ক্ষতি করে রেখে দিয়েছে, বা কেউ কোনো
মানে খারাপ কিছু উদ্দেশ্যে রেখেছে, উনি পুঁটলিটাকে খোলেন। পুঁটলিটা খুলতে খুলতে একটা পচা বিশ্রী গন্ধ ওনার নাকে আসে এবং দেখে তাতে কিছু কাঁটাকুটো রয়েছে, সেটা খুব সম্ভব কোনো মাছের কাঁটাকুটো, এবং প্রচুর পিন জাতীয় জিনিস, মানে ধারালো ধারালো ছোটো ছোটো পিন জাতীয় জিনিস, এবং তার সাথে কিছু গুঁড়ো গুঁড়ো জিনিস, সেটা কী জিনিস উনি জানেন না। এবং ওটা থেকে, ওই কাঁটাকুটোগুলো থেকেই মারাত্মক বাজে গন্ধ আসছে। এবং এটা দেখে উনি সঙ্গে সঙ্গে ওনাদের ঘর থেকে বেরিয়ে মানে একদম দূরে গিয়ে উনি ফেলে আসেন এবং জায়গাটাকে পরিষ্কার করে উনি নিজেও জামা কাপড় ছেড়ে স্নান করে নেন। এবং উনি তখন ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে ঠাকুর, তুমি যাই করো আমার পরিবারটাকে তুমি রক্ষা করো, বাঁচাও, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি সুস্থ করে দাও। এবং এরপরে আস্তে আস্তে কিন্তু মানে মানে ওই জিনিসটা ফেলার পর থেকে ঘরের যে বিভিন্ন জায়গা থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছিল সেই দুর্গন্ধটা চলে যায় এবং ওনার বাড়ির লোকও সুস্থ হয়ে ওঠে। এবং এরপরে দিদি কিন্তু সমস্ত ঘটনাটা ওনার শ্বশুর শাশুড়ি, ওনার হাজবেন্ডকে বলে, এবং তারা কিন্তু তখন মানে ওনার হাজবেন্ডও পুরোপুরি বিশ্বাস করেছিল, কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি খুব একটা বিশ্বাস করতে চাইছিলেন না। মানে বিশ্বাস করেছিল বাট হয়তো 100% করেননি। কিন্তু এই ঘটনার 1 বছরের মধ্যে ওনার শ্বশুর মশাই দিদির অনেক কিছু এমন লক্ষ্য করেন, যেহেতু বৌমা বলেছে তো ওনাদেরও একটুখানি টনক নড়েছিল, তো ওনারা অনেক কিছু বুঝতে পারেন। এবং সব থেকে বড় যে জিনিসটা বুঝতে পারেন যে ওই গয়নার যে বাক্সটা যেটা চুরি গেছিল, ওই বাড়িতে কিন্তু ওদের ঘরের মধ্যে মানে একটা জায়গায় ওই গয়নার বাক্সটা দেখা যায়। এটা 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে বেশ কিছু মানে ওনাদের যে কমন যে আর কি জায়গাটা ছিল, সেই জায়গার যখন কাগজপত্র পাকাপাকিভাবে করা হয়, যেহেতু উনি মানে ছেলের নামে আর কি লিখবেন, তো সেক্ষেত্রে দেখা যায় কাগজপত্রেও কিন্তু ওরা প্রচুর আইনিভাবে গণ্ডগোল করে নকলভাবে মিথ্যে মিথ্যে লিখে মানে জমি জায়গার আর কি মিথ্যে হিসেব দিয়ে কিন্তু করেছিল। এবং সেটা নিয়ে যখন ওরা বলতে যায় তখন কিন্তু সেখানে একটা মারাত্মক লেভেলের অশান্তি হয়। তো তারপরে দিদি ঠিক করে যে ওরা আর ওখানে থাকবে না, এবং ওনারা তারপরে অনেক ঝামেলা অশান্তি করে ওদের সাথে, তখন আর কি ওদের আসল রূপটা বেরিয়ে এসেছে। তো অশান্তি করার পরে সেই জায়গাগুলো ঠিক করে এবং ওনারা ওনাদের পোর্শনটা বেচে দিয়ে ওনারা কিন্তু ফ্ল্যাটে শিফট হয়ে যায়। এবং এই যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো মানে ভাবুন, একটা মানুষের ভবিষ্যৎ কীভাবে বর্তমানের সাথে এই ধরনের জাতিস্বর যারা হয় তাদের কীভাবে যোগসূত্র তৈরি হয়ে যায়। মানে ভাবুন, ওই দিন যদি ওই বিয়েটাকে উনি ক্যান্সেল না করতেন, হয়তো দিদির পরিণতিও কোনো মারাত্মক কিছু হতে পারত। আবার এইগুলো যদি দিদি আগে থেকে ধরতে না পারতো, তাহলেও হয়তো অনেক পরে এগুলো ধরা পড়লে তখন হয়তো অনেক কিছুই করার থাকতো না। তো বুঝতেই পারছেন যে একজন জাতিস্বর যিনি প্রকৃত অর্থে হন, তার জীবনে কিন্তু অনেক রকম কিছু ঘটে এবং তাদের যে অনেক মানসিক কষ্ট থাকে, অনেক কিছু যে তারা বলে মানুষকে বোঝাতে পারেন না, সেরকম কিন্তু বহু বিষয় হয়। তো এটাই ছিল আজকের ঘটনা। আর দিদিকেও অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য, ওনার নিজের জীবনের সত্যি ঘটনা। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ঘটনাটা একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবে, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।